আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে মার্কস বেশি পাওয়ার নিনজা টেকনিক। আমি যে কথাগুলো বলতেছি সেটা যে কোনো লেভেলের পরীক্ষার ক্ষেত্রে এটা প্রযোজ্য। সেটা তোমরা যে আজকে অনার্স ফার্স্ট ইয়ারের সামনে কয়েকদিন পরে যে ফাইনাল দিবে, পরীক্ষা দিবে, অথবা যে কোনো অনার্স বলো, ইন্টার বলো, এসএসসি বলো, যে কোনো পরীক্ষাতে বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে অনার্সে বেশি গুরুত্বপূর্ণ। এই কারণেই তোমাদের খাতাগুলো যারা কাটেন, যেহেতু যারা কাটেন, আমিও যেহেতু এগুলো খাতা দেখি, তখন আমরা বুঝি যে আমাদের পক্ষে সব একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করা অনেক সময় কঠিন হয়ে যায়। তখন আমরা যে জিনিসগুলোর দিকে নজর দেই, একটা ছাত্রকে বা একটা ছাত্রীকে যখন মার্কস দিতে যাই, তখন আমরা যে জিনিসগুলোর দিকে একটু বেশি গুরুত্ব দেই, সেগুলো যদি তোমরা সেগুলোর উপর গুরুত্ব দিতে পারো, তাহলে একই প্রশ্নের উত্তর, মনে করো মিস্টার এক্স একই প্রশ্নের উত্তর লিখছে, একই উত্তর লিখেছে, সেম উত্তর লিখেছে, সে পেয়েছে 10-এর মধ্যে 6। আরেকজন একই উত্তর সেম, একেবারেই কোনো ভিন্নতা নেই, সে পেয়েছে 10-এর মধ্যে 8। তাহলে 10-এর মধ্যে 6, 10-এর মধ্যে 8, যদি এরকম হয় তাহলে 80-র মধ্যে গিয়ে আমরা দেখবো প্রায় 60% মার্কস, আর 100-তে দেখা যাবে যে 60% মার্কস আর 80% মার্কস। একজনে পাবে 60, একজনে পাবে 80। তাহলে সামান্য কিছু টেকনিক যেগুলো আমরা কখনোই নজর দেই না। হ্যাঁ, আমি এখন যে কথাগুলো বলবো, কথাগুলো খুব সিম্পল সাদামাটা, কিন্তু এই কথাগুলোর গুরুত্ব অনেক ব্যাপক। তোমার পাশের বন্ধুটাই তোমার চেয়েও মানে কম মেধাবী, কিন্তু সে এটা ফলো করে তোমার চেয়ে বেশি মার্কস পেয়ে যাবে। প্রথম কথা সেটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে যে উত্তর লেখার আগে উত্তরপত্রের প্রতি পেজের উপরে এবং বাম পাশে কলম বা পেন্সিল দিয়ে 1 ইঞ্চি পরিমাণ মার্জিন করতে হবে তোমাকে। আমরা এটা করি, উপরেও করি, বাম পাশে করি, কিন্তু যেটা করি না সেটা হচ্ছে ডান পাশে এবং নিচে সম পরিমাণ ভাঁজ দিবে, যাতে খাতা আয়রন করা কাপড়ের মতো দেখতে লাগে। এই কথাটা নিশ্চয়ই তোমাদের খাতা ইয়াতেও আছে। এটা অর্থ হচ্ছে একটা তুমি জামা পরবে আর আমি একটা জামা পরবো। আমার জামাটা নতুন জামা হলো, যদি এটাতে ভাঁজ মানে যদি এটা যদি প্লেন না থাকে তাহলে এটা দেখতে সুন্দর লাগবে না। আর তোমার জামাটা পুরাতন হলো, যদি এটা সুন্দর করে ভাঁজ করা থাকে, আয়রন করা থাকে, তাহলে দেখবে যে এটা দেখতে সুন্দর লাগে। ঠিক তেমনি তোমার খাতাটাও কিন্তু আয়রন করার মতো মনে হবে। কখন মনে হবে? যদি তোমার বাম পাশ, ডান পাশ, নিচে উপর নিচে একটা ভাঁজ থাকে। হ্যাঁ, তখন যিনি খাতা কাটবেন, তিনি যখন খাতাটা হাতে নেন, তখন উনি বুঝতে পারেন এই খাতাটা পরিপাটি। সুতরাং বাম পাশে এবং ডান পাশে, বাম পাশে এবং উপরে তুমি পেন্সিল দিয়ে মার্জিন করলেও ডান পাশে এবং নিচে ভাঁজ দিবে। যাই হোক, এরপরে আসো দ্বিতীয় যে জিনিসটা, বাম পাশে প্রতিটি লাইন একটি সরল রেখা থেকে শুরু করবে। এটা তোমরা করো। কিভাবে করো? আমরা যখন বাম পাশে বলি না যে মার্জিন থেকে শুরু করবি, এক সিরিয়ালে লেখা শুরু করি, কিন্তু কখনো কি দেখেছো, কখনো কি তোমাকে বলেছে যে ডান পাশেও এক সিরিয়ালে শেষ করতে? আমি শিওর যে তোমাকে খুব কম স্যার শিক্ষকই বা কম লোকই তোমাকে বলেছে ডান পাশে মার্জিন ফলো করতে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ডান পাশে মার্জিন যখন এখন দেখো, আমি তোমাদের একটা জিনিস বলি। তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ আমার এখানে, দেখো এই যে ঠিক এখানে শেষ হয়েছে, এখানে ঠিক শেষ হয়েছে, এখানে এই শেষ হয়েছে, দেখো ডাইন পাশে কোথায় গিয়ে আবার এমন শেষ হয়েছে কোথায়, দেখো বাম পাশে। এই লেখাগুলো দেখো, তিনটা লেখাই হচ্ছে যে এলোমেলো। এটা সুন্দর লাগবে না। এখন আমি যদি এই তিনটা লেখাকে যদি সমান করি, এই দেখো, দেখছো এখন দেখতে কিন্তু সুন্দর লাগে। ঠিক, এবং এই দুইটা একই লাইন বরাবর শেষ হয়েছে। সুতরাং তোমাদেরও লেখাগুলো যখন ব্রড কোশ্চেন লিখবে বা যে কোনো 3-4 লাইনের বেশি লিখবে, সে লাইনগুলো একই সিরিয়ালে গিয়ে যাতে শেষ হয়, সেটা অবশ্যই নিশ্চিত করবে। এতে করে কি হবে? দেখতে সুন্দর লাগবে এবং শিক্ষক বুঝবেন এই ছেলেটার লেখা অত্যন্ত পরিপাটি, এর লেখা উনি কম পড়েও তিনি মার্কস দিয়ে দিবেন। তোমরা মিউট করো। ওকে, এরপরে আসো পরের তৃতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে ব্রড এবং শর্ট কোশ্চেন্স এর উত্তর সবসময় পৃষ্ঠার শুরু থেকে লিখবে, মাঝ থেকে না। এটা কেন বললাম? ব্রড কোশ্চেন এবং শর্ট কোশ্চেন 10 মার্কের প্রশ্ন এবং 4 মার্কের প্রশ্ন সম্ভবত, এই প্রশ্নের উত্তরগুলো তুমি যেটা করবা সেটা হচ্ছে উত্তর লেখার সময় পেজের উপর থেকে লিখবে। আমরা কি করি, অনেক সময় আমি দেখি একটা প্রশ্নের উত্তর মাঝামাঝি শেষ হয়েছে, মাঝামাঝি থেকে আরেকটা প্রশ্ন উত্তর লেখা শুরু করে। অনেক সময় শিক্ষকরা এটা চোখে পড়ে না। দেখা যাবে তোমার দুইটা প্রশ্নের একটার উত্তর মনে করে, দুটি প্রশ্নের উত্তরকে একটি উত্তর মনে করে উনি 3বার দিয়ে দিলেন, অথবা তখন তুমি লুজার হয়ে যাবে। এবং নিয়ম হচ্ছে সাধারণত সুন্দরের জন্য প্রশ্নের উত্তর যদি মাঝে শেষে পরবর্তী পেজের প্রথম দিকে থেকে তুমি পরবর্তী প্রশ্নের উত্তর শুরু করবে। এরপর দেখো লেখা আছে যে কোনো প্রশ্নের উত্তর লেখার সময় সুন্দর করে নীল কালি দিয়ে লিখবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাও। অনেক মানে অজবুক দেখছি, গাদা দেখছি আমি, যেগুলো ব্রড কোশ্চেন কি করছে জানো, 8, 9, 10, শেষ হওয়ার সাথে সাথে 9, 10, এবং আমি পারি না যে কি যে বলবো। এবং এদের উত্তর যত ভালোই হোক, 10-এর মধ্যে 2 মার্ক কম, 2 থেকে 3 মার্কস কমে যায়। এটা করা না, সুন্দর করে অ্যান্সার টু দ্য কোশ্চেন একটু নীল কালি দিয়ে লিখবে। এবং ব্রড প্রশ্নে প্রতিটি প্যারাতে এবং শর্ট প্রশ্নে
একটি হলেও গুরুত্বপূর্ণ লাইন নীল কালি দিয়ে লিখবে। আমি তোমাদেরকে এর যেভাবে পড়াই সেটা হচ্ছে অনেকগুলো ব্রড প্রশ্নের একটি উত্তর। তো তোমার প্রশ্নটা পরীক্ষা হলে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্ন রিলেটেড প্রতিটি লাইন, প্রশ্ন রিলেটেড প্রত্যেকটা প্যারাতে একটা করে লাইন হলো নীল কালি দিতে হবে তোমাকে। নীল কালি দিতে হবে, নীল কালি দিতে হবে, নীল কালি দিতে হবে। আর শর্ট প্রশ্ন যেহেতু 5 মার্কের বা 4 মার্কের উত্তর, সেখানে একটা লাইন হলো একটা নীল কালি দিবে। এতে করে কি হয় জানো, স্যারে বোঝে যে না এই মেয়েটা বা ছেলেটা মনে হয় আসলে সচেতন স্টুডেন্ট, এতে করে তোমার মার্কস বাড়বে। এরপর লেখো, হাতের লেখা সুন্দর রাখার চেষ্টা করবে। এটা হাতের লেখা যাতে পড়তে কষ্ট না হয়। হ্যাঁ, এখন বলবা স্যার আমার হাতের লেখা তো সুন্দর না, তা আমি কি করব? আরে ভাই, তোমার হাতের লেখা সুন্দর না, অ্যাটলিস্ট এমন ভাবে লিখো যাতে স্যারের লেখা পড়তে কষ্ট না হয়। আর অনেকের লাইন আসলে অনেকের একটু দেখবা, আমি ছোটবেলায় আমাকে বলতো যে কখনো হাতে লেখা বাঁকা করে লিখতে নিষেধ করতো। তা আমি চিন্তা করতাম বাঁকা করে লিখলে খুব মজা করে লেখা যায়, কেন নিষেধ করতো তখন বুঝতাম না। এখন বুঝি, একজন শিক্ষক যখন খাতা পড়েন তখন কিন্তু বাঁকা লেখাগুলো তিনি পড়তে কষ্ট হয়। তো যাদের হাতের লেখা বাঁকা আছে, আমি জানি এখন তো আর তুমি কয়েকদিনের মধ্যে সোজা করতে পারবে না, যতটুকু সম্ভব কম বাঁকা করার চেষ্টা করবে, লেখা যাতে বুঝতে পারা যায়। এবার আসো, যে কোনো উত্তরের প্রথম এবং শেষ লাইন বা পারার প্যারার প্রথম লাইন যাতে কোনো ভুল না থাকে চেক করবে। এটা অবশ্যই একজন টিচার যখন খাতা চেক করেন, বিশেষ করে হয়তো ওনার চোখে পড়ে প্যারার প্রথম লাইন বা হচ্ছে যে শেষ লাইন, কিংবা হচ্ছে যে উত্তরের কনক্লুশন, শেষ বা প্রথম, এই জিনিসগুলো ওনাদের চোখে একটু পড়ে যেহেতু, সুতরাং তুমি ভুল করবা না। এরপর দেখো উত্তর এগুলোতে কোনো ভুল রাখা যাবে না। উত্তর কমন পড়ুক আর না পড়ুক, কখনোই প্রশ্ন উত্তর না দিয়ে আসবে না। তুমি তুমি বলো স্যার আমি তো এই প্রশ্নের উত্তর পারি না, কি উইলিয়াম শেক্সপিয়ার কত সালে জন্মগ্রহণ করছেন? এটা তো স্যার আমি জানি না, আমি এটা কি অ্যান্সার করবো? আর ভাই না হলেও বানিয়ে লেখো না, উইলিয়াম শেক্সপিয়ার একজন, হি ইজ এ ফেমাস পোয়েট, হি ইজ এ প্লে রাইট অলসো। হি রোট 155 or 57 সনেটস, 38 প্লেস। এই কথাগুলো মানে যেভাবে আসো লিখো, লিখার পরে তুমি লিখতে থাকো, 4-5 লাইন লিখতে থাকো, এর ভিতরে উত্তর না থাকলে নাই, কিছু লিখে দিবেই। কারণ, কারণ কি, কারণ হচ্ছে স্যাররা যখন দেখেন যে একটা ছেলে লিখেছে আর একটা ছেলে লিখে নাই, স্বাভাবিকভাবে যে লিখে নাই তাকে তো মার্কস দেওয়ার প্রশ্ন আসে না। যে লিখেছে, লেখার চেষ্টা করেছে, সেখানে কিছু না কিছু মার্কস দেন, উত্তর হোক আর না হোক। সুতরাং মনে রাখবা, গাধা বলা পায় সবসময় কমন না করলে খালি রেখে আসে, আর যারা চালাক তারা কিছু না কিছু লিখে আসে। বানিয়ে যা লেখো লিখো না, লিখলে তুমি মার্কস পাবা, এটা বুঝতে পারতেছো যে এটা খেয়াল করে দেবে। এই হচ্ছে আমার কথা। আর দ্বিতীয়ত, ইন্ট্রো টু পোয়েট্রি, এখানে আরেকটা কথা বলা হয় নাই, সেটা হচ্ছে যে যেহেতু তুমি 5টা ব্রড কোশ্চেনের অ্যান্সার করবে, 5টা ব্রড কোশ্চেনের অ্যান্সার করবে পোয়েট্রির, 5টা প্রশ্ন থেকে 5টা উত্তরই তোমাকে কঠোর মানে তীব্রভাবে মুখস্থ করবা। আমার এখানে সিরিয়ালে প্রথম 5টা কোশ্চেনের উত্তর একবারে করা মুখস্থ করবা। আর তোমাকে তো 5টা অ্যান্সার করতে হবে, 5টা তো মুখস্থ করতে হবে, আর 5টা প্রশ্নের মধ্যে উত্তরের মধ্যে চেষ্টা করবা, ইয়াস তোমার হচ্ছে যে কোটেশন আছে, কবিতার কোটেশন, কবিতার লাইন আছে, এই লাইনগুলো অবশ্যই দিবা। কেন? তুমি লাইন দিছে একটা ছেলে, সে যা পাবে, লাইন দুইটা কোটেশন ইউজ করেছে তার উত্তরের মধ্যে, সে পাবে 2 মার্কস বেশি। এটা নিশ্চিত ধরে রাখতে পারো, একবার 100% শিওর। এই যে আমার, মানে আমি যে তোমাদেরকে আজকে এই স্পেশাল ক্লাসটা নিচ্ছি, কেন নিচ্ছি? যাতে করে তুমি এবং যারা ক্লাসে আসে, দেখো খেয়াল করো, আজকে উপস্থিত হচ্ছে মাত্র 10 জন এখানে, বাকি কিন্তু 160 জনই নাই। এটা কিন্তু তোমার জন্য পজিটিভ। কেন? ওই 160 জন তারা সারা জীবনে এই জিনিসগুলো করে নাই, তারা করবেও না, তারা ক্লাসে উপস্থিতও নাই, তারা এই জিনিস এই এই নিনজা টেকনিক গুলো জানে না, তুমি তো জানলে। এই 10 জনের মধ্যে নিশ্চিত থাকো 5 জন এই নিনজা টেকনিক শুনলেও গুরুত্ব দিবে না কিংবা ইউজ করতে করবে না। বাকি 5 জন তো করবে, এই 5 জনই হাইস্ট মার্কস পাবা। লিখে রাখতে পারো ইনশাল্লাহ। তুমি আজকে লিখে রাখতে পারো, আমি তো এই ক্লাসটা রেকর্ড করা থাকবে, যারা এই 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 5টা প্রশ্ন এখান থেকে আসবে, এইখান থেকে আসবে এবং এইভাবে যারা লিখতে পারবে, তারা তোমার হচ্ছে যে ওই পরীক্ষাতে এই ছোট পোয়েট্রিতে দেখবে যে সবার চেয়ে ভালো মার্ক, সর্বোচ্চ মার্কস পাবো। আচ্ছা, এবার আসো আমরা আজকে এই নিজের টেকনিক গুলো সবাই মনে রাখবা। আমি স্যার একটা প্রশ্ন প্রশ্ন করতাম। বলো। স্যার উপরে যে এটা বলছিলেন, এটা কি রাউন্ড স্কেল করলে হবে কিনা, পেন্সিল দিয়ে রাউন্ড স্কেল করলে ডাইরেক্ট? রাউন্ড না, চতুর্ভুজ আকৃতির, ওই যে একসাথে এক স্কেলে। জি স্যার। এতে করে কি হয় জানো, স্কেলে যেটা করলে হয় সেটা সুন্দর দেখা যায় না, একটা ভাঁজ থাকলে ভালো দেখতে স্মার্ট দেখা যায়। রাউন্ড স্কেল করলে হবে, কিন্তু রাউন্ড স্কেলের লেখাটা তো ফোটে না। ঠিক আছে স্যার।